দুপুরে মহুয়াকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হতো। ওর ঘুম ভাঙতো সেই সন্ধেবেলায়। তাই তোমরা কখনো জিকোকে দেখোনি ওর কাছে। জিকোকে নিয়ে যখন আমি বাড়ি চলে আসছিলাম তখনও ও ঘুমোচ্ছিল। আমার জানো তো মহুয়াকে দেখে খুব কষ্ট হচ্ছিল। আমার যে কি কষ্ট হচ্ছিল আমি তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না। জিকোকে বাড়ি নিয়ে আসলাম। বাড়ির শুদ্ধ সবার আনন্দ, আমারও খুব আনন্দ হচ্ছিল। কিন্তু মাঝে মাঝেই না আমার মহুয়ার কথা খুব মনে পড়তো। জিকোকে নিয়ে আসার পর ওর কি অবস্থা হয়েছিল? ও কি সুস্থ হয়ে গেছিল? সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিল, নাকি ও আরো অসুস্থ হয়ে পড়েছিল? এইসব নানান প্রশ্ন আমার মাথায় সবসময় ঘুরতো। আর তারপর তুমি মহুয়ার খবর নেওয়ার জন্য হসপিটালে যোগাযোগ করো, তাই তো? হ্যাঁ, মাস দুয়েক পর আমি আর সহ্য করতে না পেরে হাসপাতালে যাই। ওখানে গিয়ে বিনোতাদির সঙ্গে দেখা হলো। আমি মহুয়ার কথা জিজ্ঞেস করি বিনোতাদিকে। উনি আমাকে জানালেন যে মহুয়া সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্য হারিয়েছিল। আচ্ছা, উনি কি তখন ওই হসপিটালেই ছিলেন? না মেস্তা ভাই, ও আরো অসুস্থ হয়ে পড়েছিল। তাই হাসপাতালের তরফ থেকেই ওকে একটা অ্যাসাইলামে ভর্তি করা হয়। আমি বিনোতাদির কাছ থেকে সেই অ্যাসাইলামের ঠিকানা নিই। তুমি সেখানে গেলে? সেই অ্যাসাইলামে? না বাবা, আমি সেদিন যাইনি। তবে যাবো কি যাবো না এটা ভাবতে ভাবতে আমি পরে একদিন গেলাম। আর গিয়ে দেখতে পেলাম ঘটনাচক্রে মালিনী সেনও সেই অ্যাসাইলামে ভর্তি আছে। আচ্ছা, মহুয়া তোমায় চিনতে পারার মতো অবস্থায় ছিল? হ্যাঁ সেজদা ভাই, ওর অসুস্থতা বেড়েছিল ঠিকই, কিন্তু ও আমায় চিনতে পেরেছিল। আর ও আমায় চিনতে পেরেই পাগলের মতো চিৎকার করতে শুরু করে, রাগে ফেটে পড়ে। আমাকে যাচ্ছে তাই বলে অপমান করে আমার কাছ থেকে ওর বাচ্চা ফেরত চায়। ও খুব ভেঙে পড়েছিল। কোনো ওষুধ ওকে খাওয়ানো যেত না, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। ওর স্বামী কিংবা বাড়ির কেউ ওর সঙ্গে দেখাও করতে আসতো না। আমার ওকে দেখে খুব মায়া হলো বাবা। জিকোর জন্মের পর 7-8 দিন তো মহুয়াই জিকোকে লালন পালন করেছে। যেই সময়টা প্রত্যেকটা বাচ্চার মাকে সব থেকে বেশি প্রয়োজন, সেই সময়টায় জিকো মহুয়াকে কাছে পেয়েছে। জিকোর তো একই একটা সমস্যা ছিল পায়, কিন্তু আমার মনে হয়েছিল ওই সময়টা যদি জিকো মহুয়াকে কাছে না পেত, জিকোর আরো বড় কোনো সমস্যা হতে পারতো। আর তাই তোমার বিবেক তোমাকে বলল, একটা মহিলা জেনে হোক না জেনে হোক তোমার সন্তানের প্রতি মায়ের কর্তব্য পালন করেছে, তাই দুর্দিনে তার পাশে থাকা উচিত, তাই তো? হ্যাঁ বাবু, আমার তাই মনে হয়েছিল। আমার মনে হয়েছিল যদি আমি মহুয়াকে এটা বলে সান্ত্বনা দিই যে জিকো ওর ছেলে, তাহলে অন্তত ও চিকিৎসায় সহযোগিতা করবে। আমি মহুয়াকে সান্ত্বনা দিয়ে বললাম যে তার ছেলে আমার কাছেই আছে। এটা বলাতে ও কিছুটা হলেও চিকিৎসায় সহযোগিতা করেছিল। আমার মনে হয়েছিল ও যদি সুস্থ হয়ে যায় আমি ওকে সব ঘটনা খুলে বলবো, ওর একটা থাকার ব্যবস্থা করব। কিন্তু ওর মানসিক অবস্থা এতটাই জটিল হয়ে গেছে যে ওর সারতে বেশ কিছুটা সময় লাগছে। আচ্ছা, উনি জিকোকে দেখতে চাইতেন না? হ্যাঁ চাইতো। আমার মুখের কথা মহুয়া বিশ্বাস করতো না বলে আমি জিকোকে মাঝে মধ্যে ওর সঙ্গে দেখা করতে নিয়ে যেতাম। জিকোকে একবার দেখলেই ও বেশ কয়েক মাস শান্ত থাকতো। কিন্তু জিকো তো কথা বলতে শিখে ওনাকে মাম্মাম বলতে শুরু করল। মহুয়াকে সুস্থ করে তোলার জন্য আমি জিকোকে মাম্মাম ডাকতে শিখিয়েছিলাম। আমি মহুয়াকে প্রতিবারই বলতাম যে জিকোর পরের জন্মদিনে আমি মহুয়ার কাছে জিকোকে দিয়ে দেব। আমি ভেবেছিলাম এভাবে কিছুদিন হয়তো টানতে পারলে মহুয়া সুস্থ হয়ে যাবে, কিন্তু তার আগেই আজ মহুয়া এখানে এসে হাজির হলো। জন্মদিন জয়ী দাশগুপ্ত তার ছেলের জন্মদিন পালন করছে, আর আমি এখানেই মরবো।
মিথ্যে কথা, সব বুঝরুকি। আমায় আমায় ওই সাগর দত্তের ভাই, কি যেন নাম, কি দয়ার অবতার, সমুদ্র দত্ত। সমুদ্র দত্ত নাকি আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে আজকেই। ভাওতা মজা দেখতে এসেছিল। সারাটা জীবন আমি এখানে বন্দি হয়ে মরবো, আর জয়ী বাইরে বাইরে আনন্দে থাকবে, মজায় থাকবে, আর আমাকে আমাকে এইখানেই পচে গলে মরতে হবে আমায়। এত বড় একটা ঘটনা তুমি আমাদের কাছে বলোনি কেন? অন্তত রিভুকে বলা উচিত ছিল তোমার। না মা, আমি বলিনি। আমি এসব নিয়ে তোমাদের দুশ্চিন্তায় ফেলতে চাইনি, কিন্তু হঠাৎ করে মহুয়ার অসুস্থতা বেড়ে গেল। আমি তো জিকোর অপারেশনের পর বাদবাবুকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বাদবাবু আমার সব কথা শোনার আগেই ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ বাবা, জয় কিন্তু এই কথাটা আমাকে আজকে দুপুরবেলাও বলার চেষ্টা করেছিল, কিন্তু আনফর্চুনেটলি বড় বৌদি আমাদের ডাকতে চলে যায়, তাই আমি আর কথাটা শুনতে পাইনি। এবার বলো বাবা, আমি কি কিছু ভুল করেছি? দারুণ জয়, সাবাস, দুর্দান্ত অভিনয় করলে তুমি, কি ভালো একটা গল্প। এই জয়, আমি বলছি যে তুমি যদি ফুটবল প্লেয়ার না হয়ে স্ক্রিপ্ট রাইটার হতে না, তাহলে কিন্তু আরো ফেমাস হতে পারতে। আচ্ছা, তুমি যে গল্পটা বললে সেটা যে সত্যি, সেটা প্রমাণ করতে পারবে তো? কি বলছো কি সেজ বৌমা? ছোট বৌমা তো ঠিক কাজই করেছে। একটা অসহায় মানুষ নিজের সন্তানকে হারিয়ে অন্য সন্তানের উপকার করলো, তার পাশে ছোট বৌমা দাঁড়াবে না? এটা তো মনুষ্যত্বের লক্ষণ। কাকে বোঝাচ্ছ বাবা? মনুষ্যত্ব তার মধ্যেই থাকে যার মধ্যে মানুষের ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে। যাদের এসব ক্ষমতাই নেই, যাদের মনের মধ্যে শুধু হিংসা, স্বার্থপরতা আছে, তারা মনুষ্যত্বর কি বুঝবে? আরে অগ্নি, তুই বুঝি তোর বউয়ের সঙ্গে আমার নামটাও জুড়ে দিলি? সে তুই তোর যা ইচ্ছা করতেই পারিস, আমার কোনো আপত্তি নেই, তবে তোর বউ যে কথাটা বলছে, মানে তোর বউয়ের মনে যে প্রশ্নটা উঠেছে, সে প্রশ্ন কিন্তু আমারও। তোমরা তোমাদের আদরের ছোট বৌমাকে নিয়ে যত খুশি নাচানাচি করতে পারো, কিন্তু যে ব্যাপারটাতে আমাদের বাড়ির বংশধরের জন্মের সত্যি মিথ্যেটা লুকিয়ে আছে, হ্যাঁ, সে ব্যাপারটা আমি সহজে ছেড়ে দেব না। কিসের প্রশ্ন কাকিমণি? একজন অসুস্থ অসহায় মানুষকে যদি সুস্থ জীবনে ফেরানোর জন্য জয়ী এই কাজটা করে থাকে, তাহলে অ্যাটলিস্ট আমি বলবো ও ঠিক করেছে, ও ভালো করেছে। আমরা তো একবারও বলিনি যে ও ভুল কিছু করেছে। তুমি বোধহয় আমার প্রশ্নটা ঠিক বুঝতে পারলে না রিভু। আমরা বলছি যে মেনে নিলাম জয় যে গল্পটা বলছে সেটা সত্যি, তো সেটা প্রমাণ করতে পারবে তো? আচ্ছা ইরা, জয়ীর কথাটা যে মিথ্যে সেটা তুমিই বা কেমন করে প্রমাণ করবে? ও মিথ্যে বলছে বড়দা ভাই, ও মিথ্যে কথা বলছে। যে সত্যিটা জয়ী আজ পর্যন্ত লুকিয়ে রেখেছে, এমনকি রিভুর কাছ থেকেও গোপন করে রেখেছে। ও চাইলে এটা সারা জীবন লুকিয়ে রাখতে পারত। যদি মহুয়া ঢোকার সময় ওই কথাটা বলতো তবুও একরকম ছিল, কিন্তু না, কয়েকদিন আগে, মানে জিকোর যেদিন অপারেশন হয় সেদিন ও রিভুকে কথাগুলো বলে। এমনকি আজ সকালেও রিভুকে বলার চেষ্টা করে। কেন কেন? তার মানে জয় কি জানতো যে মহুয়া মিত্র আজ এই বাড়িতে আসবে? আসলে ঘটনাচক্রের সব বিষয়গুলো আমার সামনে এসে পড়েছিল। একদিন হঠাৎ করে আমি জয়কে দেখলাম অ্যাসাইলাম থেকে বেরোতে। তখনই আমার মনে সন্দেহ হলো, আর আমি অ্যাসাইলামে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম যে মহুয়া মিত্র নামে এক পেশেন্ট সেই অ্যাসাইলামে আছে, যে কিনা জিকোকে নিজের ছেলে মনে করে। জয়, আমার ছেলেকে তুই ফিরিয়ে দে আমার কাছে। জিকো আমার ছেলে, তোর ছেলে না জয়। আর জয় মানে আমাদের, মানে তোমার ছোট বৌমা, তাকে
নিয়মিত দেখতে যান। আপনারা কখনো জয়ের মানে জয়ী দাশগুপ্তর কাছে জানতে চাননি যে উনি এখানে কেন আসেন? আমি এখানে জয়েন করার আগে থেকে উনি এখানে আসা যাওয়া করেন, তবে বহুবার আমি ওনার কাছে জানতেও চেয়েছি, কিন্তু জয়ী দেবী এটা ওটা বলে বারবার এড়িয়ে গেছে। আমার সন্দেহটা বাড়লো, তাই আমি হাসপাতালে গেলাম, যেখানে জয়ী আর মহুয়া মিত্রের বাচ্চা একই কেবিনে একই দিনে হয়েছিল। জয়ী দাশগুপ্ত তো এই হসপিটালেই ডেলিভারি হয়েছিল। যতদূর মনে পড়ছে উনি 9 নম্বর কেবিনে ছিলেন। আর হয়েছিল একই ডাক্তারের আন্ডারে। তিনি এখন মারা গেছেন। জয়ী দাশগুপ্ত ডেলিভারি করিয়েছিলেন ডক্টর অভিজিৎ সিংহ, আর সম্ভবত কেবিনের আরেকজন পেশেন্টেরও উনিই ডাক্তার ছিলেন। আর ওই কেবিনে ছিলেন দুজন নার্স, একজন রমলাদি, যার কোনো খোঁজ খবর নেই এখন, আর একজন হলেন বিনোদাদি, যিনি এখনো এখানেই আছেন। কোথায় আছেন? কোথায় আছেন বিনোদাদি? শেষে তুমি বিনোদাদির কোনো খোঁজ পেয়েছো? তুমি যদি বিনোদাদির কোনো খোঁজ পেয়ে থাকো তাহলে প্লিজ বলো। বিনোদাদি একমাত্র সত্যিটা বলতে পারবেন যে জিকো কার সন্তান, আমার না মহুয়ার। তুমি বিনোদাদির ঠিকানাটা আমায় দাও শেষদি ভাই। ঠিকানা দিতে হবে না, আমি নিজেই এসে গেছি। কে আপনি? বাবা, ইনি হচ্ছেন বিনোদাদি, বিনোদা রায় চৌধুরী। এনারই ঠিকানা জয়ী চাইছিল। এখানে কি চাই? চুপ, একদম চুপ। মারো আমাকে। কি? বাংলা কথা বোঝো না? মারো আমাকে, মুখ টুক ফুলিয়ে দাও। টাইম নষ্ট করো না, তাহলে আর পালাতে পারবে না। মারো। কি হলো, মারবে না তালা বন্ধ করে চলে যাবো? নম্বর টাওয়ারে লোক নেই, ওই দিক দিয়ে পালিয়ে যাও। যাও তাড়াতাড়ি যাও। দাঁড়াও, মোবাইলটা নাও, একটা ফোন আসবে, কথা বলে নিও। যাও, ফোনটি বেজে যাবে 5 মিনিটের মধ্যে। আমি বিনোদাদিকে সব প্রবলেমের কথা বলেছি, আর আমি বলেছি যে এখানে আসতে। ওই তো, যাতে করে আসল রহস্যটা সকলের সামনে ফাঁস হয়ে যায়, তাই তো সেজ বৌমা? একদম ঠিক কাকিমণি। বিনোদাদি, বিনোদাদি, তুমি তো আমাকে মহুয়ার ব্যাপারে সব খবর দিয়েছিলে। ওর স্বামী মারা যাওয়া, ওর বাচ্চা মারা যাওয়া, সব খবর তো ওর ব্যাপারে তুমি আমায় দিয়েছিলে। আমি তো তোমার কাছ থেকে মহুয়ার অ্যাসাইলামের ঠিকানা নিয়েছিলাম। তুমি সবাইকে বলে দাও না গো সত্যিটা, জিকো কার ছেলে, আমার না মহুয়া। দেখো, আজ আমার ছেলের জন্মদিন, তুমি প্লিজ বাড়ির সবার সামনে এটা পরিষ্কার করে দাও যে জিকো আমার ছেলে। হ্যাঁ বিনোদা দেবী, আমি পার্থ দাশগুপ্ত। জয়ী আমার ছোট বৌমা। আমি জানি ও কখনো মিথ্যা কথা বলতে পারে না। আপনি বলুন আসল সত্যিটা কি? সন্তানটা কার, মহুয়া না ছোট বৌমার? কি হলো ম্যাডাম? প্লিজ চুপ করে থাকবেন না, স্পিক আপ, বলুন প্লিজ। এই বাচ্চাটা জয়ী দাশগুপ্তর নয়। ও মহুয়া মিত্রর ছেলে।
বিনোদাদি, এসব আপনি কি বলছেন? জিকো, জিকো আমার ছেলে নয়, আমার ছেলে নয় জিকো। আপনি আপনি সব কি বলছেন? হ্যাঁ, আমি ঠিক বলছি। এত বড় একটা অ্যাক্সিডেন্টের এফেক্ট বাচ্চার উপর পড়বে না? সেটা কি হয়? জন্মের কিছুক্ষণ পরে জয়ীর বাচ্চা মারা যায়, মহুয়ার নয়। আর জয়ী সেটা জানতো যে ওর বাচ্চাটা মারা গেছে। ও পাগলের মতো করছিল। ওকে শান্ত করতেই মহুয়ার পারমিশন নিয়েই মহুয়ার বাচ্চাটাকে আমরা জয়ীর হাতে তুলে দিই। বিনোদাদি, এসব কি বলছেনটা কি আপনি? চুপ করো তুমি, আগে আমাদের শুনতে দাও। হ্যাঁ, ঠিকই তো। আপনি বলুন তো, তারপর কি হলো? মানে আমাদের এই ছোট বৌমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা কয়েকদিন না হয় বাচ্চাটাকে ওর কাছে এনে রাখলেন, তারপর আর কি হলো? আপনাদের বৌমা হাসপাতাল থেকে বাচ্চাটাকে নিয়ে এলো। বাহ, ও একজনের বাচ্চা নিয়ে চলে এলো আর আপনারা ওকে যেতে দিলেন। অদ্ভুত। আমরা দেবার কে বলুন তো? মহুয়া হাসপাতালে থাকাকালীনই ওর স্বামীর মৃত্যুর খবরটা ওকে দেওয়া হয়। ও পাগলের মতো করছিল, ওকে সামলানো যাচ্ছিল না। আর জয়ী ওর বাচ্চাটাকে সামলাতে থাকে। তারপর ডাক্তার অভিজিৎ সিংহ আর ওদের কেবিনের নার্স রমলার মাধ্যমে ও হাসপাতালের কর্তৃপক্ষকে মোটা টাকা খাইয়ে মহুয়ার বাচ্চাটাকে হাসপাতাল থেকে নিয়ে আসে। সেটা কি করে সম্ভব? জিকোর নামে ওই হসপিটালে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, ওখান থেকে জয়ী বাচ্চা সহ ছাড়া পেয়েছে, তার সার্টিফিকেট আছে। এত ম্যানিপুলেশন, জয়ী ওই অবস্থায় এত কিছু কাজ করবে কি করে? এটা কি সম্ভব আপনি বলুন? গোড়ায় গলদ করে দিলে সব সম্ভব। ডাক্তার অভিজিৎ সিংহ বার্থ রেজিস্টারটা কারেকশন করে দিয়েছে। জয়ী আর মহুয়ার নামের এগেনস্টেই গিভেন বার্থ অপশন কথাটা লেখা ছিল। আর বাচ্চাদের স্ট্যাটাসের ঘরে জয়ীর বাচ্চার জায়গায় লেখা ছিল এক্সপায়ার, মানে বাচ্চাটা মারা গেছে। আর মহুয়ার বাচ্চার জায়গায় ছিল স্টেবল, মানে বাচ্চাটা ভালো আছে। ডাক্তার অভিজিৎ সিংহ সুকৌশলে লেখা দুটো কেটে পাল্টে দিয়ে অ্যাটাস্টেড করে দিয়েছে। গোমা গোমা, কি বুদ্ধি গো! ও দিদি, তুই ভাবতে পেরেছিলে তোমার ছোট বৌমার পেটে পেটে এত, হ্যাঁ, অন্যের বাচ্চাকে চুরি করে নিয়ে এসে নিজের বাচ্চা বলে চালানো এতগুলো দিন ধরে? হায় 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 হায়, আমাদের কথা না হয় বাদই দিলাম। রিভুর মতো ছেলেকে কেউ এরকম ভাবে ঠকায়? দেখো সবাই, দেখো দেখো দেখো, আমাদের রিভুর মুখটা কেমন শুকিয়ে গেছে, দেখো দেখো। ভাগ্যিস আমাদের সেজ বৌমা ও সত্যিটা পুরো খুঁজে বের করলো। বাবু, তুমিও এসব বিশ্বাস করছো? আমি তোমাকে এভাবে ঠকাতে পারি? তোমার এটা বিশ্বাস হয় না? বাবু, জিকো আমাদেরই সন্তান, আমাদেরই সন্তানও। আমি শিওর এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। বিনোদাদি, আপনি এরকম মিথ্যা কথা কেন বলছেন? কেন বলছেন আপনি এসব? নিশ্চয় কেউ আপনাকে জোর করে বলাচ্ছে।
আপনি বলুন কার কথা এসব বলছেন আপনি? এই দেখো মাম্মা, কেমন হয়েছে বলো তো? খুব সুন্দর, ভালো ছবি আঁকে আমার সোনা। আচ্ছা জিকু বাবা, মন দিয়ে পড়াশোনা করো তো? হ্যাঁ করি তো। বাহ, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কেমন? তারপর তুমি বড় হয়ে অনেক বড় ডক্টর হবে। না না, আমি ফুটবলার হব। কি? ফুটবলার হবে? এসব তোমার মাথা কে ঢুকিয়েছে? ওই জয়ী, তাই না? হ্যাঁ, মা তো ফুটবল খেলে, আমিও মায়ের মতন ফুটবল খেলবো। না, তুমি ফুটবল খেলবে না। আমি তোমার মাম্মা, আমি তোমাকে যা করতে বলবো তুমি সেটাই করবে। তুমি খেলবে না ফুটবল। এই শুনুন, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনি ওকে কেন জোর করছেন? আজকে ওর জন্মদিন, নিচে সবাই ওয়েট করছে, আপনি না প্লিজ ওকে ছেড়ে দিন। এই এই, কে গো তুমি? হ্যাঁ, আমরা মা ছেলে কথা বলছি, তার মতো তুমি ঢুকছো কেন? যাও যাও এখান থেকে। না, আমি মিমির সাথে যাব। শেষদি ভাই, তোমার এখনো আমার ওপর থেকে রাগ যায়নি না? আমার ক্ষতি করার জন্য তুমি এখনো উঠে পড়ে লেগেছো কেন শেষদি ভাই? কেন এসব করছো তুমি? আজ তুমি মহুয়াকে এখানে সবার সামনে এনে হাজির করালে, বিনোতা দিকে টাকা খাইয়ে সবার সামনে এত মিথ্যে কথা বলাচ্ছ। কেন এসব করছো তুমি? আর বিনোতা দি, আপনি তো নার্স, আপনি জানেন না জিকো আমাদের ছেলে, সেটা প্রমাণ করতে আমাদের খুব বেশি কষ্ট হবে না? হ্যালো, তোমার সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেই গাড়িটায় ওঠো। হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু আজকেই আমি জয়কে শেষ করব, কারণ আজ একটা ভালো দিন। আজকে জয়ের ছেলের জন্মদিন, আর মায়ের। না, আজ নয়। এই শোনো, আমি যখন বলেছি আজকে জয়কে শেষ করব, তো আজকেই শেষ করব। না 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 না, বদলা নেওয়ার তাড়া তোমার চেয়ে আমার বেশি। তাই যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। বদলাটা খুব প্ল্যান করে নিতে হবে, এমনভাবে নিতে হবে যাতে এক্ষুনি যেখান থেকে বেরোলে সেখানে যেন জীবনও আর ফেরত যেতে না হয়। বুঝতে পেরেছো? আমাকে আর কোনো কিছুতে ভয় দেখিও না, কারণ জীবনের প্রত্যেকটা ভয় আমি অতিক্রম করে এসেছি। আজ আমার জীবনে একটাই লক্ষ্য, জয়ীকে আমি শেষ করে দেবো। আর এই সুযোগ যখন তুমি আমায় একবার করে দিয়েছো, তখন আমি যেটা বলছি সেটা তোমাকে শুনতেই হবে। শোনো, সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেই গাড়িটার ড্রাইভার তোমাকে কাছে একটা ফ্ল্যাটে নিয়ে যাবে। দোতলার একটা ফ্ল্যাটে তুমি থাকবে, সবটা তোমাকে ওই ড্রাইভারটাই দেখিয়ে দেবে। আর হ্যাঁ, ওই ফ্ল্যাটের মধ্যে তোমার থাকা খাওয়া সব ব্যবস্থা করা আছে। এখন তুমি চুপচাপ যাও, রেস্ট নাও, তারপর যেটা করার আমি তোমাকে বলে দেবো। আর হ্যাঁ, পরে যেটা করার সেটা আমি তোমাকে বলে দেবো, আমি তোমাকে পরে ফোন করবো। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয়, দয়া করে এই নাম্বার থেকে কাউকে ফোন করবে না, আমাকেও নয়। যদি কোনো রকম দরকার পড়ে তাহলে আমি তোমাকে ফোন করে নেবো, ঠিক আছে? ঠিক আছে। জয়ী দাশগুপ্ত, এবার আমি বেরিয়ে এসেছি, তোমার খেলা শেষ। হ্যাঁ হ্যাঁ, থাক, তুমি অনেক কিছু প্রমাণ করেছো জয়ী, এবার আমার একটা প্রমাণ চাই, আর সেই প্রমাণটা করবে বাবা। বাবা, এইবার আপনি প্রমাণ করুন যে আপনি সব সময় ন্যায় বিচার করেন। প্রমাণ করুন যে আপনি আপনার ছোট বৌমাকে অন্ধের মতন সমর্থন করেন না। বিনোদাদির মতন একজন সিনিয়র নার্সকে এখানে মিথ্যেবাদী প্রমাণ করা জাস্ট একটা খেলা চলছে। আমি দেখতে চাই বাবা, আপনি সেই খেলার ফাঁদে পা দেন কিনা। কি গো, এসব কি হচ্ছে? আমার তো আর কিচ্ছু ভালো লাগছে না। যা করবার কিছু একটা করো। গোটা এলাকার লোক জানে যে আমি কখনো ভুল সিদ্ধান্ত নেই না।
আজ যে অভিযোগ উঠেছে সেটা শুধু ছোট বৌমার বিরুদ্ধে নয়, আমার বিচার, আমার বিশ্বাস আর আমার বংশমর্যাদাকে চ্যালেঞ্জ করা হয়েছে। রেভো, তুই জিকোর ডিএনএ টেস্টের ব্যবস্থা কর। তাহলে প্রমাণ হয়ে যাবে জিকো কাজ